বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতে আজ কি থাকছে বিবিসি প্রবাহে? আজ দেখুন, বাংলাদেশে মিয়ানমারের আরাকান আর্মির অবস্থান নিয়ে উদ্বেগের প্রসঙ্গ। বাংলাদেশের বান্দরবানে মিয়ানমারের আরাকান আর্মির অবস্থান নিয়ে উদ্বেগ। পরিস্থিতি আসলে কেমন, কেন আসলো, কি কারণে আসলো, অবশ্যই উদ্বেগ আছে। বান্দরবানে আরাকান আর্মির উপস্থিতি সহ আলোচিত করিডোর ইস্যুতে কথা বলবো নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামানের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে, আমি শারমিন রমা। আজ আরো থাকছে, সম্প্রতি বাংলাদেশে ভারত থেকে কয়েকশো মানুষকে পুশিন, তাদেরই কয়েকজন বিবিসিকে জানালেন অভিজ্ঞতা। গাজায় তীব্র পানি সংকট, পানি শূন্যতায় রোগাক্রান্ত হচ্ছে শিশুরা। সম্প্রতি বান্দরবানে আরাকান আর্মির প্রকাশ্য অবস্থান জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনা। এপ্রিলে সেখানে একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী কিভাবে সেখানে এলো, উঠছে সে প্রশ্ন। বান্দরবানের থানচি ঘুরে বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি নিয়ে কি বলছে পাহাড়ি ও বাঙালিরা। বান্দরবানের দুর্গম পাহাড়ে সাঙ্গু নদীর চরে রেমাক্রিতে আরাকান আর্মির প্রকাশ্যে অবস্থানকে ঘিরে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়। এপ্রিল মাসে পাহাড়ে বর্ষবরণ উৎসব আয়োজনে আরাকান আর্মির উপস্থিতির বিষয়টি প্রকাশ্যে আসে। সাঙ্গু নদীর চরে যে জায়গাটিতে ওই অনুষ্ঠানের আয়োজন হয় সেটি মিয়ানমার সীমান্ত থেকে অন্তত 10 কিলোমিটার ভেতরে বাংলাদেশের ভূখণ্ডে। বান্দরবান থেকে আমি থানচি হয়ে রেমাক্রি এলাকায় গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখার চেষ্টা করেছিলাম। থানচি পর্যন্ত যেতে পারলেও রেমাক্রি যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। থানচি থেকে রেমাক্রি যাওয়ার একমাত্র পথই হচ্ছে এই সাঙ্গু নদী। থানচি ঘাট থেকে নৌকায় করে সেখানে যেতে হয়, কিন্তু প্রশাসন জানাচ্ছে বাইরে থেকে আসা পর্যটক কিংবা অন্য জেলার নাগরিকরা এখন আসলে তিন্দু কিংবা রেমাক্রি যেতে পারছে না, সেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। স্থানীয় মারমা সম্প্রদায়ের লোকজন নিশ্চিত করেছেন রেমাক্রিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরাকান আর্মির সদস্যরা প্রকাশ্যেই ছিল। আগে ছিল, এখন তো কেউ নাই। কেমন ছিল আগে? আগে তো ভালো। কদিন হয়ে গেছে? 1 মাস মতো হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের ভেতরে নিয়মিত আসা যাওয়া তাদের নজরে এসেছে। বাংলাদেশের ভেতরে ক্যাম্প, এমনকি বসবাসের ঘরবাড়িও ছিল তাদের। বান্দরবানের একজন মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলি বলেন, অতীতে রেমাক্রি বেড়াতে গিয়ে তিনি বিস্মিত হয়েছিলেন। আমি নিজে রেমাক্রিতে বেড়াইতে গেছি 3-4 বছর আগে। আমি কিছু কিছু জিনিস দেখে আমি নিজে অবাক হয়েছি। তখন ওখানকার মানুষ বলছে এটা খুব স্বাভাবিক, প্রশাসন জানে। ঠিক আছে, প্রশাসন না জানলে ভাই ওখানে কি অনুষ্ঠান হয়, ওখানে কি পানি খেলা হয়? কেন আসলো, কি কারণে আসলো, অবশ্যই উদ্বেগ আছে। কারণ ওনারা আমাদের মতো কথা বলে, আমাদের মতো চেহারা, ধর্ম এক, কিন্তু দে আর নট বাংলাদেশি। তারা কিন্তু আরাকানি, তারা মায়ানমারের লোক। মায়ানমারের লোক বাংলাদেশকে ভালোবাসবে না। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির উপস্থিতি দীর্ঘদিনের। থানচির কুলুপাড়া, পদ্মঝিরি, বকুপাড়া, সাপছড়া, মধুচি ও মদক এলাকার আরাকান আর্মির কমান্ডারদের নাম রয়েছে প্রশাসনের নজরদারির তালিকায়। ওই ধরনের অনুষ্ঠান তো এটা প্রথম না, এর আগে এর চাইতে অনেক বড় অনুষ্ঠান করছে। আমি যেটা মনে করি যে কৌশলগত অংশভাবেই এরা তো ছিল, বাট আপনি বলতে পারেন বা আমি বলতে পারি বুকে হাত দিয়ে এই মুহূর্তে নাই। থানচি এলাকার নেতা খামলা ইমরো এপ্রিল মাসে রেমাক্রিতে আলোচিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতাও করেছিলেন। সশস্ত্র আমার চোখে পড়ে নাই। আপনার চোখে কি পড়েছে? আমার চোখে পড়েছে যে ওই যে গেঞ্জি পরা, এখানে লঘু টঘু আছে, এরকম কিছু ছেলে পেলে ছিল আর কি। বাংলাদেশের অভ্যন্তরে অন্য দেশের বিদ্রোহী গোষ্ঠীর এরকম অনুপ্রবেশ বা প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রহণযোগ্য নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। সেখানে হয়তো কি ধরনের তারা নিবারণ বা প্রতিকারমূলক বা ব্যবস্থা গ্রহণ করেছে বা সেখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সেটা কিন্তু আমরা জানি নাই। দেশ সার্বভৌম দেশের নন স্টেট অ্যাক্টরসদের ফ্রি হ্যান্ড চলাচল করতে দেওয়াটা একটা অন্যায় এবং এটা অনুচিত।
বিশ্লেষক ইমদাদুল ইসলাম বলছেন, দুর্গম পাহাড়ি এলাকায় 3 দেশের মিলনস্থলে রয়েছে এক ট্রায়াঙ্গল, যেটি দীর্ঘদিন ধরেই নানা সশস্ত্র গোষ্ঠীর জন্য এক ধরনের আশ্রয়স্থল। সীমান্তের এই অংশকে নোম্যান্স ল্যান্ড বলে বিবেচনা করা হয় বলেও জানান ইমদাদুল ইসলাম। ফলে চাইলে সেখানে আশ্রয় নিতে পারে বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীও। শান্তিগত মিয়ানমার সেনাবাহিনীর চাপে যখন পড়ে, বা মিজোরামে যখন অপারেশন চলে ভারতীয়দের, বা অন্যদিকে চীন স্টেটে মিয়ানমার আর্মি যখন আবার বেশি প্রেশার ক্রিয়েট করে, ইভেন আমাদের বান্দরবনে যখন আমাদের সেনাবাহিনী অভিযান পরিচালনা করে, তো সেগুলি তখন গিয়ে এই নোম্যান্স যেটা ট্রায়াঙ্গেল আছে সেখানে গিয়ে তারা আশ্রয়স্থল হিসেবে তাদের ব্যবহার করে। তো সেখানে এই সুযোগটা হয়তো এরা আরাকান আর্মি হয়তো গ্রহণ করে থাকতে পারে। এটা কতদিন যাবত আরাকান আর্মির এই যে অবস্থানটা? 1 দশকেরও বেশি সময় হবে এটা। ইভেন কি তারা একটা গ্রেটার যখন অ্যালায়েন্সও করেছিল সেখানে, এই যে মিজো ন্যাশনাল আর্মি আমাদের এখান থেকে গিয়ে যারা কুকি বমরা আছে তাদের উৎসাহিত করেছে। থানচি বাজারের কাছেই সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের 2টি শাখা অবস্থিত। 2024 সালের এপ্রিল মাসে এই শাখা দুটিতে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাংক লুটের ঘটনা ঘটে। এর ঠিক একদিন আগে রুমা বাজারেও ব্যাংকে হামলা চালিয়ে ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়, এবং এই 2টি ঘটনাতেই অভিযোগ ওঠে সশস্ত্র সংগঠন KNF-এর বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে ব্যাংকের এই শাখায় কোনো টাকা আসেনি। লেনদেন কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যেও সংকট চলছে। পর্যটনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF-এর বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। KNF সংশ্লিষ্টতার অভিযোগে বোম সম্প্রদায়ের অনেক নারী পুরুষ গ্রেপ্তার হয়েছে। চাপে পড়ে বোমদের একটা বড় অংশ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলেও অভিযোগ রয়েছে। কিছুদিন আগে কারাগারে একজন বোম তরুণের মৃত্যুও হয়েছে। সুষ্ঠুভাবে তদন্ত করে যেই নারীরা ছোট ছোট বাচ্চা নিয়ে জেলে ঢুকেছে, যেসব তরুণরা হয়তো তারা দোষী না, আমি জানি না দোষী, যারা দোষী না তাদেরকে তড়িৎ গতিতে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা হোক। এখন বম কমিউনিটি অর্ধেক মানুষকে খুঁজে পাবেন না, তারা একটা আতঙ্কে আছে। তার প্রত্যেক জাতি গোষ্ঠীর ভাই বেঁচে থাকার অধিকার আছে। স্থানীয় বাঙালিদের অভিযোগ, আরাকান আর্মির একটি অংশ এই অঞ্চলকে গ্রেটার আরাকানের অংশ হিসেবে দাবি করেছে, যা তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তারা শঙ্কিত। তো আমরা শঙ্কিত এই কারণে যে আরাকান আর্মি যদি আরাকান স্টেটকে যদি তারা স্বাধীন একটা রাষ্ট্র ঘোষণা দিয়ে যদি তারা নেতৃত্ব কর্তৃত্ব সেখানে অবস্থান সুদৃঢ় করতে পারে, তাহলে আমাদের পার্বত্য অঞ্চলের যে সমস্ত সশস্ত্র সন্ত্রাসীরা আছে তারা তো ওদের কাছে শেল্টার পাবে। বাংলাদেশের সীমান্তের ভেতরে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রেমাক্রির ঘটনার পর চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, আরাকান আর্মি দীর্ঘদিন সেখানে যুদ্ধ করছে, এই পারে অনেকে বিয়েও করেছে। ওই সীমান্তকে একটি ডিফিকাল্ট বর্ডার হিসেবেও আখ্যায়িত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আবুল কালাম আজাদ, BBC বাংলা। স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান। আপনাকে ধন্যবাদ BBC প্রবাহে যোগ দেওয়ার জন্য। এই যে বান্দরবানে আরাকান আর্মির প্রকাশ্য উপস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, এবং এই ব্যাপারটাতে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিয়েও নানা ধরনের উদ্বেগ দেখা গেছে, আলোচনা হয়েছে। স্বভাবতই একটা প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রীয় বাহিনীগুলো আসলে কতটা কার্যকর ভূমিকা পালন করছে সেখানে। সমস্যাটা হচ্ছে যে এলাকাটা খুব দুর্গম এবং এখানে যাতায়াত বেশ কঠিন। কাজে আমরা আমাদের যে সশস্ত্র বাহিনী বা আমাদের যে বর্ডার গার্ড সেখানে আছে, তারা সব এলাকা ফিজিক্যালি গার্ড করতে পারে না। এখানে বেশ কিছু এলাকা আছে যেখানে দিয়ে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা এর আগেও বাংলাদেশের ভিতরে এসছে। ইদানিং দেখা যাচ্ছে এই প্রবণতাটা আগের চাইতে বৃদ্ধি পেয়েছে। এমনকি তারা দেখা গেছে যে একটু আগে আমরা যেটা দেখলাম যে তারা একটা সামাজিক অনুষ্ঠানে তারা গোষ্ঠী সহ এসে তারা উদযাপন করছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া এটা যেহেতু তারা একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং তারা সেখানে যুদ্ধে লিপ্ত আছে মিয়ানমারের ভিতরে, কাজে তাদের উপস্থিতি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় ধরনের হুমকি। কিন্তু মানে পাহাড়ে আরও তো নানা ধরনের ইস্যু রয়েছে যেগুলো আরও উদ্বেগের সৃষ্টি করছে। যেমন ধরুন, এই আমরা দেখছিলাম যে KNF-এর কর্মকাণ্ড, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন অভিযান চালাচ্ছে, তারপর ঢালাও গ্রেপ্তার হচ্ছে, এবং বোম সম্প্রদায় তারা যখন এলাকা ছেড়ে চলে যাওয়ার মতন পরিস্থিতি তাদের তৈরি হচ্ছে, তো ইত্যাদি নিয়েও নানা ধরনের বিতর্ক আছে। সেটাও তো একটা বাস্তবতা। পরিস্থিতি কি আসলে আরও বেশি জটিল হচ্ছে?
পরিস্থিতি আগের চাইতে কিছুটা জটিলতা ধারণ করেছে, এই কারণে যে বিভিন্ন যে ছোট ছোট যে গোষ্ঠীগুলো ছিল তারা বেশ কিছুদিন ধরে বেশ সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে আমরা যখন KNF এর কর্মকাণ্ড দেখলাম, এবং আমরা বিশেষ করে আশঙ্কা করছি যে এইসব গোষ্ঠীর সাথে যদি বিদেশে কোনো গোষ্ঠীর যোগাযোগ স্থাপন হয় এবং তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের দিকে, তাহলে এই পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। তবে ইদানিং বেশ কিছু ছোট ছোট গোষ্ঠী আগের চাইতে বেশি সক্রিয় হয়েছে। তার মানে আপনি যেটি বলছেন যে বিদেশি গোষ্ঠীর সঙ্গে যদি আসলে সাহায্যের হাত বাড়ায়, আরাকান আর্মির মতন সশস্ত্র গোষ্ঠী, এখানে তাহলে সমস্যার সমাধানটা কি করে হবে? সমস্যার সমাধানটা এইটাই হতে পারে যে আমাদের যে সীমান্তটা এটা আমাদের সম্পূর্ণ সুরক্ষিত রাখতে হবে। এখানে আমাদের নজরদারি বাড়াতে হবে, উপস্থিতি বাড়াতে হবে, এবং এখানে প্রযুক্তি ব্যবহার করে আমাদের এটাকে সুরক্ষিত করতে হবে। নজরদারি এবং উপস্থিতি বলতে কি আপনি আরো বেশি সামরিক শক্তির বিষয়টির কথা বলছেন? জি, আমি এখানে বলছি যে আমাদের যারা সীমান্ত যারা সুরক্ষা করে তাদের উপস্থিতি বাড়াতে হবে। একই সাথে যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে এলাকাটা খুবই দুর্গম, এখানে প্রযুক্তি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা সব জায়গাতে মানুষের উপস্থিতি দিয়ে যে সবসময় এটাকে সুরক্ষিত করতে হয় সেটা কিন্তু বিশ্বের অনেক জায়গাতে সেটা প্রচলিত নয়। কিন্তু সেখানে তো আরও বেশ কিছু বিষয় রয়েছে যে যদি সামরিক শক্তি বাড়ানোর কথা সেখানে আপনি বলছেন, সেখানকার স্থানীয়দের তাদেরও তো নানা ধরনের সমস্যার কথা আমরা শুনি। এই যেটা আমরা দেখছিলাম যে একটা সম্প্রদায় তারা যখন এই যে ঢালাও গ্রেপ্তারের বিষয়গুলো আসে সেখানে অভিযানের কারণে, সেগুলো কি সমস্যা নয়? সেগুলো সমস্যা। এটাও সমস্যা যে আমাদের যে পাহাড়িদের সাথে যে শান্তি চুক্তি আমরা স্বাক্ষর করেছি সেটা সম্পূর্ণভাবে আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। এই কারণে পাহাড়ের বিভিন্ন গোষ্ঠীর ভিতরে অনেক ধরনের অসন্তুষ্টি এবং ক্ষোভ রয়েছে। সেগুলোর দিকে আমাদের বিশেষ করে দৃষ্টি দিতে হবে যাতে পাহাড়ে যে জনগোষ্ঠী আছে তাদের অধিকার, তাদের যে ধরনের সাহায্য পাওয়ার কথা সেগুলো যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে যখন এরকম একটা উদ্বেগ, এই পটভূমিতে আবার যখন রাখাইনের জন্য করিডোর ইস্যুটি আলোচনায় আসছে, যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে কোনো করিডোর নয় বরং ত্রাণ সহায়তার চ্যানেলের প্রস্তাব বিবেচিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করিডোর কিংবা ত্রাণের চ্যানেল যেটাই হোক না কেন, ঝুঁকিটা আসলে কোথায়? ঝুঁকিটা হচ্ছে যে প্রথমে আমি বলতে চাই যে করিডোর বা ত্রাণের যে চ্যানেলের কথা বলা হচ্ছে এটা হচ্ছে কথার মারপ্যাচ। বস্তুতর একইভাবেই এই ধরনের সাহায্য যেটা যাওয়া সেটা যাবে। তার মানে কি বলতে চাচ্ছেন যে কোনো পার্থক্য নেই এই করিডোর? না, করিডোর আর চ্যানেলের ভিতরে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না, কারণ যদি মানবিক সাহায্য একটা নির্দিষ্ট পথ দিয়ে যায় সেটাই করিডোর। এবং করিডোর স্থাপন করতে গেলে সেখানে যে ধরনের সংঘাত বর্তমানে চলছে সেটার সাথে যুক্ত হওয়ার একটা বড় সম্ভাবনা দেখা দেবে। এই যে আশঙ্কাটা আছে সেটা থেকে আমি বলতে চাই যে কোনো দেশে যদি কোনো এলাকাতে কোনো সংঘাত চলতে থাকে, আমরা জানি যে মিয়ানমারের রাখাইন রাষ্ট্রে সেখানে একটা বড় ধরনের গৃহযুদ্ধ চলে আসছে বেশ কিছুদিন থেকে। সেখানে আমাদের কোনোভাবে তার সাথে সংযুক্ত হওয়া বা যোগাযোগ যদি হয় সেটা আমাদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এছাড়া যেটা আমাদের বুঝতে হবে যে আমরা মিয়ানমার সরকারকে আমরা স্বীকৃতি দেই, তাদের যে সার্বভৌম যে সীমান্ত আছে সেটাকে স্বীকৃতি দেই। অর্থাৎ মিয়ানমার সরকারের অনুমতি ছাড়া যদি আমরা এই করিডোর বা চ্যানেল বা যে নামেই আমরা বলি না কেন, আমরা যদি মানবিক সাহায্য নিয়ে তাদের সীমান্ত অতিক্রম করে সেদিকে চলে যাই, সেটা একটা সম্পূর্ণভাবে আইনিভাবে এটা বেআইনি কাজ হবে। এবং মিয়ানমার সরকার যদি আন্তর্জাতিক আইন মেনে এটাকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে সেটা সম্পূর্ণ আইন সিদ্ধভাবে হবে এবং এটার জন্য আমাদের উপরে একটা বড় ধরনের নিরাপত্তার হুমকি চলে আসবে। আপনি নিরাপত্তার হুমকির কথা বলছেন, তাহলে তার মানে একটা ঝুঁকি রয়েছে, কিন্তু কেন অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে এ ধরনের ঝুঁকি নিতে হচ্ছে? অনেকে মনে করছেন এক্ষেত্রে কোনো ধরনের চাপ রয়েছে কিনা, বা বাংলাদেশ সরকারের কোনো রকম বিকল্প কি নেই এক্ষেত্রে, কি মনে করেন? যেটা দেখা যাচ্ছে যে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো স্বচ্ছতা নাই। কেন তারা এটা করতে চাচ্ছেন, কি উদ্দেশ্যে তারা করতে চাচ্ছেন, এ ব্যাপারে স্বচ্ছভাবে কোনো কিছু এখন পর্যন্ত জানানো হয় নাই। এটা একটা বড় ধরনের জাতীয়
পর্যায়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত, জাতীয় নিরাপত্তার সাথে জড়িত এবং স্পর্শকাতর সিদ্ধান্ত। কাজে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে সাধারণত এটা সংসদে আলাপ আলোচনার ভিতরে এটাকে নেওয়া হয়ে থাকে। বর্তমানে যেহেতু আমাদের কোনো সংসদ নাই, কাজেই আমরা আশা করেছিলাম যে এই ব্যাপারে রাজনৈতিক দলের সাথে সরকার বিশদভাবে আলোচনা করবেন, তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো প্রক্রিয়ার ভিতরে সরকার যায় নাই, বরং তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই সিদ্ধান্তেরও কোনো স্বচ্ছ প্রক্রিয়া আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা তারা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। কোনোটা দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, কোনোটা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আবার এখন দেখছি আমরা নিরাপত্তা উপদেষ্টা এক ধরনের বক্তব্য দিচ্ছেন। কাজে এবং প্রায় সব বক্তব্যই পরস্পরধর্মী হচ্ছে। এখানে দেখা যাচ্ছে স্বচ্ছতার অভাব আছে এবং বিভিন্ন ধরনের বক্তব্যের সাথে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কাজেই পরিষ্কারভাবে কেউ বলতে পারছে না যে কেন এই ধরনের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। বাংলাদেশে গত কয়েক সপ্তাহে 450-র বেশি মানুষকে পুশিন করেছে ভারত। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও শনাক্ত হয়েছে রোহিঙ্গা। বিবিসির তাফসির বাবু জানার চেষ্টা করেছেন ভারতের পুশিন করে পাঠানো কয়েকজনের অভিজ্ঞতা। ওরা আমাদের বলেছে কি আমরা দুটো গুলি মারবো, গুলি মারার পরে তোমরা সব ভেগে দৌড় মারবা। তোরা দুটো গুলি মারার পরে আমরা সব ভেগে দৌড় মারি। এই নারীর নাম জাহানারা খাতুন, বলছিলেন ভারত থেকে পুশিনের সময়কার অভিজ্ঞতা। বিএসএফ এর বলবা, পুলিশ লোক যদি ধরে তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, যাওয়ার সময় আমরা তাবড় দিয়েছে, আমরা চলে আসি। জাহানারা খাতুনের সঙ্গে গেল রোববার একই দিনে পুশিনের পর বিজিবির হাতে আটক হন যশোরের নুরুন্নাহার, যিনি 3 বছর আগে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের খোঁজে। আমরা ঘরে শুয়েছিলাম, ঘরের থেকেই ধরেছে আমাদের। জাহানারা এবং নুরুন্নাহারের বর্ণনা থেকে জানা যাচ্ছে গেল এপ্রিলের শেষ দিকে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন মুম্বাইয়ে। সেখানে 15 দিন আটক রেখে যাচাই বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতা। এরপর কলকাতা থেকে বাসযোগে আনা হয় বাংলাদেশের সীমান্তে। গত 17 মে ভোর রাতে তাদের ঢুকিয়ে দেওয়া হয় বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায়। 3 গাড়িতে উঠেছে আমাদের, 2 গাড়ি অন্য জায়গাতে পার করেছে, 1 গাড়ি এমনিতে পার করেছে। মানে আমরা সবাই যখন আমাদের পার করেছে আরো তো ছিল, আরো কোথায় কোথায় চলে গেছে বলতে পারি না। আমাদের যখন বিএসএফ বের করে দিলে সেখন আমরা মাঠের মধ্যে পড়ি ঘুরছি, আমরা চিনতে পারছি না কিচ্ছু না। তারপরে একটা লাইট জ্বলছিল, লাইট রেখে আমরা এখানে এসে উঠলাম, বিডিআরদের কাছে উঠলাম, এখানতেই আমাদের ধরলো। ঠাকুরগাঁও এবং দিনাজপুরের এই সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে গত 2 সপ্তাহে অন্তত 2টি বড় ধরনের পুশিনের ঘটনা ঘটেছে, যেখানে 27 জন বাংলাদেশে প্রবেশ করার পর এরকম বিস্তীর্ণ এলাকাগুলো থেকে বিজিবি তাদেরকে আটক করে। এছাড়া পতাকা বৈঠকের মাধ্যমেও বিএসএফ 15 জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। কিন্তু এই আনুষ্ঠানিক হস্তান্তর কিংবা পুশ ইনের বাইরেও এরকম অনেকেই রয়েছেন যারা ভারত থেকে বাংলাদেশে ঢুকেছেন এবং তারা মূলত বাংলাদেশি। এরকমই একজন দিনাজপুরের তরিকুল ইসলাম। 7 মাস আগে পাথর ভাঙার কাজে যোগ দিতে অবৈধভাবে গিয়েছিলেন ভারতের রাজস্থানে। কিন্তু সীমান্তে যখন কাঁটা তারের বেষ্টনী এবং কঠোর নজরদারি, তখন সীমান্ত পাড়ি দিয়ে যাওয়া এবং ফিরে আসা সেটা কিভাবে হয়? যারা দালালেরা ওরা তো মনে করেন যে দেখো যে ওই বিএসএফ আছে ওইখানে ক্যাম্পের ওইখানে বসে, একটা আছে এই পাশে বসে, এই ফাঁক দিয়ে ঢুকাই দিল, এইভাবে ঢুকায়। যে তার কাটার বেড়া যখন যাই তখন ওরা মই খাড়া করে তার কাটার বেড়াতে, এইভাবে তার কাটার এই সিস্টেম, এই মাঝখানে গ্যাপ, এই মাঝখানটা রোলিং আছে, তার কাটার বেড়া রোলিং আছে, আর এইভাবে ওই রোলিংটাতে কেউ একটা লোক পড়লে ওইখান থেকে আর বাইরে তো পারবে না, ওর জীবন ওইখানে শেষ। বিএসএফ রাতে পড়বে, বিএসএফ পড়লেই তো মারে ফেলাবে। টাকা নেই 15,000 20,000। এটা কি ওই যে ইন্ডিয়ান ওই পাশে যে দালাল সে? হ্যাঁ, ওরা নেই, আবার এই পাশে আমাদের এই পাশে যে লোকগুলো আছে এদের কোদে ভাগ, 2 পার্টিয়ে ভাগ খায়। তরিকুল সীমান্ত পার হবার পর দালালের সহায়তায় ট্রেনে করে প্রথমে যান দিল্লি, তারপর রাজস্থানে গিয়ে কাজ নেন পাথর ভাঙার কোম্পানিতে। সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু হলে আবারও দালালের সহায়তায় দেশে ঢোকেন তিনি। কিন্তু কাজের খোঁজে ভারত যাওয়ার কারণ কি? আবার কাজ আমাদের দেশে এখন সারা বছরে 12 মাসে 3 মাস কাজ হয়। 3 মাসে মনে করেন যে সারা বছরে খাওয়া কি আর 3 মাসে কামাই করা যাবে? সম্ভব। ইন্ডিয়াতে যাই, এই দেখি দেখো যে অমুক গেছে, অমুক গ্রামে একটা ছেলে গেছে, ও টাকা পাঠাচ্ছে, ভালো চলতেছে সংসার।
তরিকুলের সূত্র ধরে খোঁজ করতেই এরকম বেশ কয়েকজনকে পাওয়া গেল, যারা সম্প্রতি ভারত থেকে ফেরার পথে বাংলাদেশ সীমান্তের ভেতরে বিজিবির হাতে আটক হয়েছিলেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অবশ্য পরে আদালতে জামিন পেয়েছেন। এদেরই কয়েকজনের সঙ্গে কথা হয় বিবিসির। তারা বলছেন ভারতে আর যাবেন না। ফেরত আসলাম, ওই যে পাকিস্তান আর ভারত যুদ্ধ লাগছে না, ওই জন্য আর কি বাংলাদেশের লোককে দেখতে পারে না, ধরে ধরে মারে, অত্যাচার করে, বহুত আর কি অত্যাচার করতেছে। হ্যাঁ, পুলিশ গিয়েছিল, পুলিশ গিয়েছে, আমরা পাহাড়ে গেছি, পাহাড়ে যাই 4 দিন, 8 দিন 24 ঘন্টা পাহাড়েই না খাইয়ে পড়েছিলাম। হ্যাঁ, লুকিয়েছিলাম পাহাড়ে। পুলিশ ঘুরে আশেপাশে মেশিনে, তখন চলে আসলাম 6-7 জন মিলে। তখন বর্ডারে এসে দেখি 26 জন হয়ে গেল আমাদের লোক। তখন 9 মিনিট দ্বারায় পার হলাম। বাংলাদেশের সীমান্তে বিজিবির টহল কার্যক্রম নিয়মিত চললেও খোদ বিজিবি বিভিন্ন সময় স্বীকার করেছে যে বিশাল সীমান্ত এলাকার সবগুলো পয়েন্ট সার্বক্ষণিকভাবে নজরদারি সম্ভব নয়। তবে এর মধ্যেই ভারত থেকে 450-রও বেশি মানুষকে পুশিনের ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। যাদেরকে পুশিন করা হয়েছে তাদের মধ্যে আবার অন্তত 40 জন আছেন রোহিঙ্গা। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই নাগরিকত্ব যাচাই করে কোনো বাংলাদেশি পাওয়া গেলে আইন মেনে হস্তান্তরের কথা বলেছে ভারতকে। কিন্তু এই অনুরোধের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের কেউ কেউ কেন অবৈধভাবে ভারতে ঢুকছে এবং এটা কিভাবে বন্ধ করা যাবে সেটাও এখন বাংলাদেশের সামনে বড় প্রশ্ন। তাফসির বাবু, বিবিসি বাংলা। ইসরায়েলের টানা অবরোধের মুখে গাজায় পানি সংকট এখন তীব্রতর, ফলে বাসিন্দাদের মধ্যে বাড়ছে পানি শূন্যতা এবং চর্মরোগ। বিশেষ করে শিশুদের নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। ট্রাক চালক ইব্রাহিম আলুস প্রতিদিন উত্তর গাজার এই বিধ্বস্ত রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যান এবং তার জন্য ফিলিস্তিনি পরিবারগুলো অপেক্ষা করে, মূলত তার পানির জন্য। অনেকে এখানে পায়ে হেঁটে আসেন। পাত্র ভর্তি করে পানি নেওয়ার জন্য কখনো কখনো তাদেরকে কয়েক কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। এখানে বিশুদ্ধ পানির এতটাই সংকট যে এই অল্প পরিমাণ পানি দিয়েই রান্নাবান্না এবং ধোয়া মোছার কাজ চালাতে হয়। তারপরও পানিটুকু পাওয়া যায় যদি না ইব্রাহিমের পানির ট্যাঙ্কি শুকিয়ে যায়। অনেক ভিড়, লাইনও লম্বা, কখনো কখনো ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করি, কিন্তু মানুষ এত বেশি যে পাত্র ভর্তি করে পানি নেওয়া সম্ভব হয় না। জাতিসংঘ সহ ত্রাণ সংস্থাগুলো ইতিমধ্যেই সতর্ক করেছে যে গাজার পানির সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। টানা 78 দিন ধরে ইসরায়েলি অবরোধের মুখে এখানে ত্রাণ ও জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর আগে এত দীর্ঘ সময় আর কখনো সীমান্ত বন্ধ রাখা হয়নি। ইসরায়েল বলছে জিম্মিদের মুক্ত করার জন্য হামাসের উপর চাপ প্রয়োগ করতেই এই অবরোধ দেওয়া হয়েছে। এখানকার ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগ রীতিমতো অকল্পনীয়। এর মধ্যে অবিরাম বিমান হামলা এবং ত্রাণ ঢুকতে না দেওয়ায় অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। ইউনিসেফ জানাচ্ছে এখানকার 10 লাখ মানুষের মধ্যে 4 লাখই শিশু। আগে দৈনিক গড়ে যেখানে তারা 16 লিটার পানি পেত, 1.5 মাসের ইসরায়েলি অবরোধের মুখে এখন সেটি কমে 6 লিটারে নেমে এসেছে। জ্বালানি তেল শেষ হয়ে গেলে এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে পানি বিশুদ্ধ করার প্ল্যান্টগুলোও পুরোদমে চালানো সম্ভব হচ্ছে না। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে গাজার পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামোর প্রায় 85% ধ্বংস হয়ে গেছে। আর জাতিসংঘ জানাচ্ছে ইসরায়েল থেকে পানি সরবরাহকারী প্রধান 3টি পাইপের মধ্যে একটি এখনও বন্ধ রয়েছে। পানির তীব্র সংকট দেখা যাচ্ছে। খাওয়া ও দৈনন্দিন কাজে কিছু মানুষকে লোনা পানীয় ব্যবহার করতে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। এমন পরিস্থিতিতে খোস পাচড়ার মতো চর্মরোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে উদ্বেগ বাড়ছে পানি শূন্যতা নিয়েও। সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পানি শূন্যতায় আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেতে পারে, বিশেষ করে শিশুদের মধ্যে। তখন পরিস্থিতি আরও খারাপ হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর যে অংশটি গাজায় মানবিক সহায়তার বিষয়টি দেখভাল করেন, তাদের কর্মকর্তারা বিবিসির কাছে দাবি করেছেন যে মানবিক সংকট সমাধানে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এজন্য গাজার বাসিন্দাদের মধ্যে পানি সরবরাহ করা হচ্ছে বলেও দাবি করেছেন তারা। গাজার পুরো জনসংখ্যা এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে সম্প্রতি জাতিসংঘ সমর্থিত একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চাপ দেওয়ার পর ইসরায়েল এখন বলছে যে গাজায় তারা সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দেবে, যদিও এখন পর্যন্ত ত্রাণ ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যেই সামরিক অভিযান তীব্রতর হচ্ছে, যার ফলে গাজার পরিবারগুলো এখন
রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। বিএনপি এনসিপির দ্বন্দ্ব, করিডোর ইস্যু, নির্বাচনের তারিখ কিংবা উপদেষ্টাদের পদত্যাগের দাবি, কয়েকদিন ধরেই নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। তাতে সবশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সংক্রান্ত আলোচনা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখান থেকে বের হয়ে বিবিসি বাংলাকে তিনি জানান, প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি। রাজনৈতিক দলগুলোর বিভাজন এবং কাজ করতে না পারার হতাশা থেকেই অধ্যাপক ইউনূসের এমন ভাবনা বলে জানান মিস্টার ইসলাম। এর আগে উপদেষ্টাদের সাথে এক বৈঠকেও অধ্যাপক ইউনূস পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেন বলে জানা যাচ্ছে। সেখানেও রাজনৈতিক ঐক্যমতের অভাব, কাজ করতে না পারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারবেন কিনা সেসব নিয়ে সংশয়ের বিষয়গুলো উঠে আসে বলে গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে। প্রধান উপদেষ্টা পদত্যাগের এসব আলোচনা উঠে আসার আগেই অবশ্য সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি দাবি করেছে বিএনপি। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বিএনপিপন্থী উল্লেখ করে অপর তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। পাশাপাশি নির্বাচন কমিশনকেও বিএনপির মুখপাত্র বলে মন্তব্য করে পুনর্গঠনের দাবি করে দলটির নেতারা। এদিকে সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসেও দেখা যাচ্ছে ভিন্ন সুর। মিস্টার আলম বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে মিস্টার মাহমুদ বলছেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধহয় এই দেশের ভাগ্য। তাদের এইসব স্ট্যাটাস শেয়ার কিংবা তাদের সমর্থনে কথা বলতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ সহ অন্য এনসিপি নেতাদের। এদিকে এই পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র করার আন্দোলন থেকে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি উঠতে দেখা গেলেও এর বাইরে আছে বড় কিছু ইস্যু। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে বাংলাদেশে। এই প্রেক্ষাপটে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তার জন্য বাংলাদেশ কোনো মানবিক করিডোর চুক্তি স্বাক্ষর করেনি। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলে জানান তিনি। তবে সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। তাদের সন্দেহ, অবিশ্বাস এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংশয় কাটেনি, বরং মিস্টার রহমানের বক্তব্যকে অস্পষ্ট ও কথার মারপ্যাঁচ বলে উল্লেখ করেছে তারা। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীজন সেনাবাহিনীরও ভিন্ন বক্তব্য রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সূত্রগুলো জানিয়েছে, বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এই দিন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সেনাপ্রধান। বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপিও এমন দাবি করে আসছে। আর দাবির তীব্র বিরোধী অবস্থানে দেখা যাচ্ছে এনসিপি সহ কিছু রাজনৈতিক দলকে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির ঘটনাপ্রবাহ যেমন আলোচনায়, তেমনি এই সব ঘটনাপ্রবাহ সরকারকে আরও দুর্বল করে তুলছে কিনা সেই প্রশ্ন উঠছে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশে দুটি নাম বোধ করি স্বাধীনতাকামী প্রতিটি মানুষের কাছে সবচেয়ে ঘৃণিত। এর একটি নামের মানুষের লোভ ও বিশ্বাসঘাতকতায় 18 শতকে বাংলা, বিহার, ওড়িশার স্বাধীনতা 7 সমুদ্র 13 নদী পার থেকে আসা ব্রিটিশ বেনিয়াদের করতলগত হয়। সেই ঘৃণিত নামটি হচ্ছে মীর জাফর আলী খান। আরেকটি নাম কাজী লেন্দুব দর্জি। নিজের জন্মভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে
বিংশ শতাব্দীতে এই ঘৃণিত লোকটি স্বাধীন ক্ষুদ্র সিকিম দেশটি তুলে দেয় অতিকায় পড়শি রাষ্ট্র ভারতের হাতে। আসুন গোড়াতেই খুব সংক্ষেপে জেনে নেই সিকিমের স্বাধীনতা হারানোর বেদনা ভরা গল্পটি। সিকিম ছিল হিমালয়ের কোলে অবস্থিত শান্ত ও সুন্দর একটি স্বাধীন দেশ। চোগিয়াল রাজবংশের অধীনে এই দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে নিজস্ব সংস্কৃতি ও সক্রিয়তা নিয়ে টিকে ছিল। কিন্তু 1970-এর দশকের মাঝামাঝি সময়ে কাজী লেন্দুব দর্জির বিশ্বাসঘাতকতা এবং ভারতের আগ্রাসী নীতির ফলে সিকিম তার স্বাধীনতা হারায় এবং ভারতের 22তম রাজ্যে পরিণত হয়। এটি শুধু একটি দেশের স্বাধীনতা হারানোর কাহিনী নয়, এটি দেশপ্রেমের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং আঞ্চলিক রাজনীতির আগ্রাসী বাসনা পূরণের এক নোংরা খেলার করুণ পরিণতি। কাজী লেন্দুব দর্জি ছিলেন সিকিমের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। প্রাথমিকভাবে তিনি চোগিয়ালদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা এবং ভারতের মদতপুষ্টতা তাকে দেশদ্রোহীর পথে ঠেলে দেয়। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং লেন্দুব দর্জির সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাকে সিকিমের চোগিয়াল শাসন উৎখাত করে ভারতে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করে। লেন্দুব দর্জিকে ক্ষমতা এবং প্রতিপত্তির লোভ দেখানো হয়, যার কাছে তিনি সহজেই বিক্রি হয়ে যান। 1970-এর দশকের শুরু থেকেই সিকিমে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। লেন্দুব দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস চোগিয়াল রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন এবং আন্দোলন শুরু করে। সেই আন্দোলনকে ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন যোগায়। 1974 সালে সিকিমে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে লেন্দুব দর্জির দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং লেন্দুব প্রধানমন্ত্রী হন। এ সময়ই ভারতের হস্তক্ষেপ আরও প্রকট হয়ে ওঠে। 1975 সালের 9 এপ্রিল লেন্দুব দর্জির আহ্বানে ভারতীয় সেনাবাহিনী সিকিমের রাজধানী গ্যাংটক দখল করে নেয় এবং চোগিয়াল রাজা পালডেন থন্ডুপ নামগিয়ালকে গৃহবন্দী করে। এরপর একটি তথাকথিত গণভোটের আয়োজন করা হয়। সেই গণভোট ছিল সম্পূর্ণ প্রহসনমূলক এবং অনৈতিক। ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতিতে এবং ব্যাপক কারচুপির মাধ্যমে গণভোটের ফলাফল ভারতের পক্ষে নিয়ে আসা হয়, যেখানে দেখানো হয় যে সিকিমের জনগণ ভারতে যোগ দিতে ইচ্ছুক। এই গণভোটের বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন ওঠে, কিন্তু ভারত সরকার তা উপেক্ষা করে। 14 এপ্রিল 1975 সালে ভারতীয় পার্লামেন্টে একটি বিল পাশ করে সিকিমকে ভারতের 22তম রাজ্যে পরিণত করা হয়। লেন্দুব দর্জি, যার বিশ্বাসঘাতকতার ফলেই সিকিম তার স্বাধীনতা হারিয়েছিল, ভারতের অনুগ্রহে সিকিমের প্রধান মুখ্যমন্ত্রী হন তিনি। সিকিমের ভারতের অন্তর্ভুক্তির ফলে এই অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আসে। সিকিম তার স্বতন্ত্র পরিচয় হারায় এবং ভারতীয় শাসনের অধীনে চলে যায়। এ ঘটনা সিকিমের জনগণের মনে গভীর ক্ষোভ ও হতাশার সৃষ্টি করে, যা আজও সম্পূর্ণরূপে প্রশমিত হয়নি। লেন্দুব দর্জির নাম সিকিমের ইতিহাসে একজন বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত হয়ে আছে, যিনি ক্ষমতার লোভে নিজের দেশকে বিক্রি করে দিয়েছিলেন। এ ঘটনা শুধু সিকিমের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা। এটি দেখিয়ে দেয় যে কিভাবে বৃহত্তর শক্তিগুলো ছোট দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। সিকিমের পতনকে আজও ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে স্মরণ করা হয়, যা লেন্দুব দর্জির বিশ্বাসঘাতকতা এবং ভারতের আগ্রাসী নীতির ফল। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক পরিচালক অশোক রায়না তার বই ইনসাইড স্টোরি অফ ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসে উল্লেখ করেছেন, ভারত 1971 সালেই সিকিম দখলের পরিকল্পনা করেছিল। এই লক্ষ্যে সিকিমে আন্দোলন, হত্যা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হয়। স্বাধীনতা হারানোর আগে সিকিম জাতিসংঘের সদস্য পদভুক্তির প্রস্তুতি নিচ্ছিল, তবে ভারতের হস্তক্ষেপে সিকিম জাতিসংঘের সদস্য পদ পায়নি। ভারতের সিকিম অধিকার করার আগে বা পরে জাতিসংঘ সরাসরি কোনো পদক্ষেপই নেয়নি।
সিকিম ঐতিহাসিকভাবে চীনের তিব্বতের সঙ্গে সাংস্কৃতিক ও ভৌগোলিকভাবে ঘনিষ্ঠ ছিল। সিকিম ভারতের অংশ হওয়ার পর চীন প্রথম দিকে এর বিরোধিতা করে। তারা এটিকে অবৈধ এবং আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে। চীন দীর্ঘকাল সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে একবিংশ শতাব্দীর শুরুতে, বিশেষ করে 2003 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চীন সফরের সময় উভয় দেশ একে অপরের সীমান্ত সংক্রান্ত সংবেদনশীলতা নিয়ে আলোচনা করে। 2005 সালে চীন আনুষ্ঠানিকভাবে সিকিমকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়, যদিও এর পেছনের কারণ ছিল উভয় দেশের মধ্যে সীমান্ত, বাণিজ্য ও অন্যান্য ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে সমঝোতা। সিকিম ইস্যুতে অন্যান্য পরাশক্তি যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়াও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তারা কেউই ভারতের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়নি বা সিকিমের স্বাধীনতা রক্ষার জন্য জোরালো কোনো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেনি। লেনদুপ দর্জি সিকিমের মুখ্যমন্ত্রী পদে 1979 সাল পর্যন্ত বহাল ছিলেন। সিকিমের ভারত ভুক্তির পর তার দলের প্রতি জনগণের ঘৃণা এতটাই প্রবল হয় যে 1979 সালের নির্বাচনে তার দল কোনো আসনই পায়নি, এমনকি ভোটার তালিকায় তার নিজের নামটাও ছিল না। জীবনের শেষ পর্যায়ে তিনি নিঃসঙ্গ ও অপমানিত জীবনযাপন করেন। একসময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী তাকে সাদরে অভ্যর্থনা জানালেও কাজ ফুরালে কাজীকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয় বলে তিনি নিজেই একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন। কয়েক বছর ধরে যকৃতের রোগে ভোগার পর 2007 সালের 28 জুলাই 102 বছর বয়সে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে নিজ গৃহে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান লেনদুপ দর্জি। তার মৃত্যুর পর সিকিমের মানুষ তার প্রতি সহানুভূতির বদলে ঘৃণা প্রকাশ করেছিল। ইতিহাসের পাতা থেকে এখন বর্তমানে এবং নিজের দেশে ফিরে আসি। হাসিনার আওয়ামী ফ্যাসিবাদী রেজিমের করাল গ্রাসে এক দশক প্রকাশনা বন্ধ ছিল দৈনিক আমার দেশ পত্রিকার। ওই রেজিম পতনের পর নতুন করে প্রকাশনা শুরু করে আমার দেশ। 2024 সালের 22 ডিসেম্বর পুনঃপ্রকাশিত আমার দেশের প্রধান সংবাদটির শিরোনাম ছিল দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। খবরটিতে জানানো হয়েছিল ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। দিল্লির সহায়তা চাওয়ার আগেই তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন, কারণ পরিস্থিতি খুব প্রতিকূল হয়ে ওঠায় বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। আমার দেশ অনুসন্ধান চালিয়ে আরও জানতে পেরেছিল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার অন্তত 2 বার কথা হয়। দোভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। 5 আগস্ট বেলা 11টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেন বলেও অনুসন্ধানে জানতে পারে আমার দেশ। অর্থাৎ 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে সামরিক আশ্রয় দেওয়াটাই ছিল ভারতের আশু কর্তব্য। পরে হাসিনাকে বাংলাদেশের বৈধ ও নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখিয়ে তার আহ্বানে সাড়া দিয়ে সামরিক অভিযান চালিয়ে তাকে মসনদে আবার বসিয়ে দেওয়াই ছিল ভারতের আসল পরিকল্পনা। তাদের হাতে লেনদুপের মতো হাসিনা ছিল। বাংলাদেশ আক্রমণের জন্য ভারতের প্রতি তার আহ্বান ছিল। হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেননি বলে বংশধরদের মাধ্যমে প্রচারণা ছিল। ভেতরে অগণিত কুইসলিং সক্রিয় ছিল, সব ধরনের সমর প্রস্তুতিও ছিল। তবু ভারত হাসিনার ডাকে কেন বাংলাদেশ দখল করে নিতে পারল না? এক্ষেত্রে সুউচ্চ অটল হিমালয় পর্বতের মতো বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল একটি নাম, মোহাম্মদ ইউনূস। সারা দুনিয়ায় বিপুলভাবে নন্দিত ও প্রভাবশালী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালে ছাত্র গণ অভ্যুত্থানে হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পতন হয়, কিন্তু হাসিনার পালানোর পর ডক্টর ইউনূস বাংলাদেশ সরকারের নেতৃত্ব নেবেন, তখন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত কল্পনাও করেনি। সে সময় বাংলাদেশে ভারতের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে যারা সক্রিয় ছিলেন তারাও ইউনূসের বিরোধিতা করে ব্যর্থ হন। আর তাই বাংলাদেশ দখল করতে ভারতের প্রতি হাসিনার আহ্বান সত্ত্বেও শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউনূসের প্রভাবের কারণে ভারত তা করার সাহস পায়নি। 2024 সালের বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থান ও তৎকালীন রাজনৈতিক পরিবর্তন এমনই এক অধ্যায় যেখানে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন
করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশের পুনর্জাগরণ শুধু দেশের অভ্যন্তরই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোড়ন তোলে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেয়। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জাঁতাকলে নিষ্পেষিত সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ 2024 সালে তাদের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। হাসিনা সরকারের দমননীতি, দুর্নীতি এবং গণতন্ত্র বিরোধী আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে লাখো ছাত্র জনতা। এই গণ অভ্যুত্থান একটি ঐতিহাসিক পরিণতির দিকে গড়ায়, যার ফলে হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটে এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হন। কিন্তু তার পতনের পর দেশ যখন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থা ও সম্মান অর্জনকারী একমাত্র নেতা হিসেবে উঠে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন নীতিবান, দুর্নীতিমুক্ত এবং মানবিক অর্থনীতির প্রবক্তা হিসেবে তার নেতৃত্ব জাতিকে নতুন এক দিশা দেখায়। ইউনূসের হাতে দেশের নেতৃত্ব যাওয়া ছিল ভারতের বর্তমান নেতৃত্বের জন্য বড় এক ধাক্কা, কারণ তারা ধরে নিয়েছিল হাসিনার শাসনের অবসান হলেও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ তারা সহজেই ধরে রাখতে পারবে। ভারতের এই কল্পনাকে ব্যর্থ করে দেয় ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মর্যাদা। তিনি শুধু একজন অর্থনীতিবিদ বা সমাজসেবক নন, বরং বিশ্বের চোখে একজন নৈতিক নেতৃত্বের প্রতীক। তার আহ্বানে আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা শক্তিগুলো একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সক্রিয়তার পক্ষে সোচ্চার হয়। ভারতের মধ্যে থাকা কিছু প্রভাবশালী গোষ্ঠী, যারা বাংলাদেশে নিজেদের স্বার্থ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারা ইউনূসের অবস্থানকে দুর্বল করতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। কারণ ইউনূসের জনপ্রিয়তা শুধু বাংলাদেশের মাটিতেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও অপ্রতিরোধ্য। হাসিনাকে শিখণ্ডী হিসেবে বসিয়ে রেখে বাংলাদেশে পরোক্ষভাবে দীর্ঘদিন নিয়ন্ত্রণ বজায় রেখেছিল ভারত। সেই অধীনতামূলক মিত্রতার সম্পর্কের জের ধরে এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, প্রশাসন, রাজনীতি, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার অঙ্গন, মিডিয়া এবং বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে রন্ধে রন্ধে ঢুকে বসে আছে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নকারীরা। আমরা জাতীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সশস্ত্র বাহিনী পুষি। দুর্ভাগ্য এদেশেরই সেনাপ্রধান 21 শতকের মীর জাফর জেনারেল মঈনের এক চক্রান্তের পথ ধরেই বাংলাদেশে নতুন করে ভারতীয় কর্তৃত্ব স্থাপনের সূত্রপাত হয়েছিল। এই অবস্থায় সুযোগ্য টিমের আকালে ক্লিষ্ট ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা ও পুনর্গঠনে কতটা সফল হবেন তা নিয়ে আমার নিজেরও সংশয় আছে। তবে লেনদুপের অপচেষ্টা, অতিকায় প্রতিবেশীর পরিকল্পনা, ধুমুরধার অপ্রচারণা এবং ব্যাপক অন্তঘাতমূলক নাশকতা ও বিশৃঙ্খলার মধ্যেও এই মানুষটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পতাকা উড্ডীন রেখেছেন। নিঃসঙ্গ শেরপার মতো উপত্যকায় দাঁড়িয়ে সেই পতাকা তিনি একাই দোলাচ্ছেন। জীবনের পরন্ত বেলায় বাংলাদেশের ক্লান্তিকালে তার এই ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে দেদীপ্যমান থাকবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।